আজকে বিয়ের দ্বিতীয় দিন। আর আজকেই জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সেটা অন্য কেউ না, বরং আমার শাশুড়ি নিজে আমাকে বললেন। বিয়েটা আম্মু আব্বুর পছন্দই করেছে। ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দ করেছিল। সবাই বলে বাবা মার পছন্দের বিয়েতে নাকি সুখ হয়। 2 দিন ধরে নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষের মাঝে এসেছি, কিছু খারাপ লাগেনি। সবাই ভালো বেশ করে আমার স্বামী। যদিও মাত্র 2 দিনে একজন কাকে চেনা যায় না ভালো মতো, তবে যতটুকু বোঝা গেল তাতেই আমি বলতে পারি উনি বেশ ভালো মানুষ। বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল ছেলে যেহেতু আর্মি অফিসার, তাহলে নিশ্চয় রাগ একটু বেশি হবে। আমি যেন মানিয়ে নিয়ে চলি। ভেবেছিলাম এসব কিছুই দেখব এখানে এসে, কিন্তু এখানকার চিত্র তো একদম ভিন্ন। ওনার মতো হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেই খুব কম দেখেছি। 2 দিন আমার বন্ধু হয়ে গিয়েছেন উনি। উনি কেমন যেন একটা ঘোর কাজ করেছে, এটা বিশ্বাস হচ্ছে না আমার একদম। আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখনো পর্যন্ত আমাকে স্পর্শ করেনি। আমার পুরোপুরি মনে আছে, ফুলসজ্জার সময় আমার ঘুমটা তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছেন, আপনি আমার বন্ধু হবেন। আমি তখন কিছু বলিনি, তার দিকে তাকিয়েছিলাম। তিনি আবারও বললেন, একটা সম্পর্ক শুরু করার আগে দুজন মানুষের দুজনকে জানা খুব বেশি প্রয়োজন, এবং একজন মানুষকে চেনার জন্য, বোঝার জন্য বন্ধু হওয়া আরও আগে প্রয়োজন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আপনাকে আমি আর আমাকে আপনি গ্রহণ করার আগে আমি আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাই। সে রাত্রে আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই। আমার মধ্যে একটা জড়তা কাজ করলো, উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সবসময়। এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছি না মায়ের কথাগুলো। মা কে কি যে বলবো তাই বুঝতে পারছি না। এমন সময়, রুহি রুহি, কোথায় তুমি? শাশুড়ি আম্মা কল দিয়েছে আমার, আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ। এই নাও কথা বলো। হ্যাঁ দাও। হ্যাঁ, ফোনটা আমাকে ইরাদ এনে দিয়েছে এখন। উনি আমার স্বামী। ইরাদ ফোন দেওয়ার পরে মা চলে গেলেন। আমার আম্মু ফোন দিয়ে জিজ্ঞাসা করতে কেমন আছি, নতুন পরিবেশে কি করছি, এসব এর জন্য। কি থেকে কি বললাম ঠিক বুঝতে পারলাম না নিজে, কারণ আমার মাথায় সব রেখে একটা জিনিস ঘুরছে। আমার শাশুড়ি কেন এই কথা বলল তার নিজের ছেলে নিয়ে? একটু সময় করে মায়ের সাথে ঠিকমতো কথা বলতে হবে। কোনো মতে আম্মুর সাথে কথা শেষ করলাম এসব ভাবতে ভাবতে। এখন মায়ের কাছে যে পুরো কথাটাই জানা লাগবে। মায়ের কাছে যেয়ে যাব অমনি পেছন থেকে ইরাদ আমার হাতটা ধরলো। হাতটা ধরে নিজের দিকে আস্তে করে টান দিল। ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব বেশি নিষ্পাপ। কেমন যেন একটা মায়া লেগে তার দিকেই তাকালো। সে আমার দিকে তাকিয়ে হাসতে দেখে কে বলবে যে এই লোকের অন্য কোনো নারীদের প্রতি বাজে আসক্তি থাকতে পারে। কেমন যে একটা না অনুভূতি কাজ করলো। আসল কথা হলো, তার ছবি যখন প্রথম দেখেছিলাম সেদিনে তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গেছিলো। বিয়ের দিন, এই 2 দিনে আমি তাকে বেশি ভালোবাসতে শুরু করেছি। তাই তার দিকে কেমন যেন একটা মায়া কাজ করছে, তেমনি বুকের ভিতরে একটা ব্যথা কাজ করছে যে এই মানুষটাকে আমি এত ভালোবেসে ফেললাম, সে কি ভুল মানুষ নয় তো? ঘোর ভালো ইরাদের কথা তো। ইরাদ, কোথায় যাচ্ছ রুহি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রুহি, মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। এটা বলার সাথে সাথে ইরাদের মুখটা একদম শুকিয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বললাম, আমি একটু কথা বলে তারপর আসছি। রুহি দাঁড়াও, জি বলুন। তোমাকে একটা কথা বলা হয়নি, বিয়ের 2 দিন হয়ে গেল, তাই ভাবছি আজ বলেই দেই। কিন্তু কাল সকালে আমাদের নতুন বাসায় চলে যাব। নতুন বাসা বলতে আমি ঠিক বুঝলাম না। মনে হচ্ছে এই পরিবারে তো সবাই জয়েন্ট ফ্যামিলি, আমরা সবার সাথে থাকবো না, আমরা আলাদা থাকবো। কিন্তু আলাদা কেন থাকবো? ওমা, এ কি একালের মেয়ে হয়ে তুমি এই কথা বলছো? এখন তো সবাই আলাদা থাকতে চায়। শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা, মেয়েদের ধারণা এটা। কিন্তু আমি মোটেই এরকম ভাবি না। আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে। আর আপনার পরিবারের সবাই অনেক ভালো। আমার তাদের সবাইকে ভালো লাগে। এজন্য আমি তাদের সাথে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। কিন্তু তারপরেও
আমাদের আলাদা থাকতে হবে, এটাই ফাইনাল। তুমি প্লিজ আমার ব্যাগগুলো আনপ্যাক করো না। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে আমি এখন মায়ের সাথে যাই, তার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে চলো। আমার বাবার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে চলুন। কিন্তু মনে মনে ভাবছি, ইরাত আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞাসা করতে পারবো না তার সামনে কিছু। আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে, কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে তাহলে আমি পুরো কথা জানবো কী করে? আমি বুঝতেই পারছি না। মায়ের রুমে যাওয়ার পর দেখলাম মা শুধু একাই ঘরে আছেন, বাবা নেই ঘরে। মা আসতে পারি? রুহি, ভেতরে আসো মা। মা বাবা কোথায়? উনি একটু বাইরে গেছেন। আমি ২ দিন একটি জিনিস বেশ লক্ষ্য করছি, ইরাত মার সাথে তেমন একটা কথা বলেন না। আর মাও তেমন একটা কথা বলেন না। মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা আর খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলেন। ইরাতরা ৩ ভাই বোন। ইরাত তার পরিবারের বড় ছেলে, বড় বোন ডক্টর ইনা আর ছোটটা সাথে পড়ে তুলি। বড় ছেলে হিসাবে ইরাতকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে। কিন্তু ইরাত কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশিই দূরে দূরে থাকে এবং ইরাত এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি। আমি দেখছি যতবার মায়ের সঙ্গে খুব মেলামেশা করি ততবার কোনো না কোনো অজুহাত দিয়ে ইরাত আমায় দূরে নিয়ে যায় অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা নাকি? ইরাত সত্যিটা আমায় জানতে দিবে না। মূলত এটা লুকানোর জন্য ইরাত এমন করে, আমি আসলেই কিছু বুঝতে পারছি না। তবে সত্যি আমায় বের করতে হবে। আমি এজন্য ইরাতকে বললাম, বাবা তো বাইরে আছেন, আপনি ঘরে গিয়ে বসুন। বাবা যখন আসবে তখন আমি আপনাকে ডাক দিব বাবার সাথে কথা বলার জন্য। সে আমার কথা মতো বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি চলে এসো। জি ঠিক আছে। ইরাত যাওয়ার পর আমি মাকে বললাম, মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পেরেছি তুমি কী বলবে। হ্যাঁ বৌমা, ইরাদের চরিত্র খারাপ, ওর মদের নেশা আছে এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে। কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায়। ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম। তাই ওর বাবা চাননি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানাতে। কিন্তু এখন আমি ভাবলাম তুমি একজন নারী, তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কীরকম সেটা জানার। তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম। তবে ইরাত অন্য দিক দিয়ে খারাপ না, সব দিক দিয়ে ঠিক। সবার সাথে ভালোভাবে মেশে। এখন সে তোমাকে ভালোবাসে বা তার চরিত্রটা ঠিক হয়ে যাবে এবং পরিবেশে অন্য কারো সাথে এই ব্যাপারে কথা বলে কিছু হবে না। কারণ সবাই এটা জেনেও সবাই না জানার ভান করে সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায়। আর ইরাদের কাজকর্মে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আমাদের বাড়ি থেকে ঠিক ২ বাড়ি পরে একটা মেয়ে থাকে মায়া নামে। সেই মেয়েটার সঙ্গে ইরাদের দীর্ঘদিনের সম্পর্ক হয়তো। ইরাদের একটা বাচ্চাও আছে, যদিও ইরাদ কখনো সেই স্বীকৃতি দেয় নাই এবং মায়াও স্বীকৃতি চায়নি। কারণ আমরা জানি না। জিজ্ঞাসাও করেছিলাম মায়ার বিয়ে করবে কিনা, সে না বলে দিয়েছিল। তবে আমার মনে হয় বাচ্চাটা ইরাদের। তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে? তবে আমি একটাই কথা বলবো, পুরুষ মানুষ একটু এমনই হয়। আর তাছাড়া এত বরের ঘরে তোমার বিয়ে হতো না। তুমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু তারপরে আমাদের ইরাদের মতো বর এবং এই ধরনের উচ্চ বংশ এবং ধনাঢ্য পরিবার খুব কম আছে। আর এর জন্য আমি তোমাকে ভাগ্যবতী মনে করি। তাই আমি কিছু জানাইনি। আচ্ছা বৌমা, তুমি এখন আসতে পারো। আর এই ব্যাপারে তেমন কোনো সমস্যা করবে না। আমি আশা করি তুমি এদিকে তেমন গুরুত্ব দিবে না। পুরুষ মানুষ ঘুরে ফিরে তো বউয়ের কাছে আসবে। মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না, পা চলছে না। খুব কষ্ট করে বের হয়ে রান্নাঘরে আসলাম। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। শুধু মনে হচ্ছে, এই কিসের মধ্যে চলে আসলাম আমি? আমি তো জীবনে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছি ছোট্ট একটা সংসার হবে, ভালো একটা স্বামী হবে যে আমাকে ভালোবাসবে, বেশি ভালোবাসবে। আমার চাওয়ার বেশি কিছুই না। তাহলে কি ইরাত চরিত্রহীন একজন লোক? আমি এর সঙ্গে সারাটা জীবন কিভাবে কাটবো? এসব ভাবতে ভাবতে পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে। ইরাত যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল। এর আগে কোনোদিন কোনো ছেলেপক্ষ আমায় দেখতে আসেনি। এই ভয়ে তো আমি তার ছবিও দেখিনি।
সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মিলিয়াপা আমাকে কিভাবে সান্ত্বনা দিবে, কিভাবে বোঝাবে তা নিয়ে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। কারণ আমি ছোটবেলা থেকে একটু ভীতু টাইপের ছিলাম। অল্পতে ঘাবড়ে যেতাম, আর আজ প্রথম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে, কি যে করব বুঝতে পারছিলাম না। বাবা মা অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেওয়ার জন্য, আর ছেলেদের অনেক আগ্রহ, সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে মিলিয়াপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন, গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং ঠোঁটে হালকা লিপস্টিক। আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না কখনোই, কখনোই টুকটাক সাজতে পারতাম। এজন্য আমার সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলিয়াপা নিজেই নিয়েছিলেন। ইরাত সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাবার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন, সুন্দর মতো যেন কথা বলে আর কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন, চায়ের ট্রে দেওয়া হলো হাতে, কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনে আমি চায়ের ট্রে হাত থেকে ফেলে দিই। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন, হয়তো তার ভাবনা হচ্ছিল এই বুঝি বিয়ে ভাঙলো। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ইনা আপু আর বাবা মানে ইরাদের আব্বু হাসতে শুরু করে দিল। আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম। এর আগে খুব লজ্জা লাগছিল তাকাতে। তখন দেখলাম ইনা আপুর পাশে নীল পাঞ্জাবি পরা একদম সুদর্শন যুবক বসে মুচকে আসছেন। উনি হচ্ছেন ইরাত, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাত কি আমায় এতই বেশি ভালো লাগছিল যে তার থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না, কিন্তু আশেপাশে এত মানুষ, যদিও তার দিকে তাকিয়ে থেকে সবাই আমায় নির্লজ্জ ভাববে, এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ইরা আপু আমার তার পাশে নিয়ে বসালেন। তুমি নিশ্চয় অনেক নার্ভাস, তাই না? ইটস ওকে, ইজি হও। ইরাদের বাবা মা আমায় কিছু প্রশ্ন করলেন, আমি তাদের উত্তর দিলাম। তারা বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এখন আপনারা আমাদের ছেলের কাছে কিন্তু জানতে চাইলে জিজ্ঞাসাও করতে পারেন। আমরা সবাই রাজি। আম্মু আমার ভেতরে নিয়ে গেল। মেয়ে জিজ্ঞাসা করলো আমার ছেলে পছন্দ হয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ। বললাম ব্যাস, বাসায় সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো। সবাই অনেক বেশি খুশি। সেই দিনে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল যে ৩ মাস পরে আমাদের বিয়ে হবে, এবং ঠিক ১৫ দিন পরে আমাদের এনগেজমেন্ট হলো। এনগেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব কিছুর মধ্যে মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন বাসায়, সব কিছু করেছেন। কিন্তু এর মাঝে শুধু এনগেজমেন্টের দিনে ইরাদের সাথে দেখা হয়েছে। তার নাকি খুব কাজ ছিল, কি নাকি গুছানো ছিল, এজন্য সে সময় করে উঠতে পারছিল না, এবং বিয়ের আগে তার এতগুলো করার কথা ছিল। সবশেষে বিয়ের ৫ দিন আগে ইরাত আমার ফোন দিলেন। মোবাইল স্ক্রিনে ইরাদের নামটা দেখে কেমন যেন কলিজা ধুকধুক করতে শুরু করলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ইরাদ সালামের জবাব দিয়ে সরি বললেন তার ব্যস্ততার জন্য। জিজ্ঞাসা করলেন সব কিছু আমার পছন্দ মতো হচ্ছে কি না, কোনো কিছুর কামতি আছে কি না। আমি হ্যাঁ না উত্তর দিলাম। কেমন যেন লাগছিল, কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি। খুব ভালো লাগছিল যে মানুষটা যে রকম সুন্দর, তার মনটাও ঠিক তেমনই সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো। বিয়ে হলো, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সংসারে আসলাম। আমাদের বাসর রাতটা ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতে ইরাত আমার খুব কাছে আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে ইরাতকে ডাক দিলাম, দুজনে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাত আবার ঘুমিয়ে পড়ল। আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি তখন ঘটল যখন পুরো ১ ঘন্টা লাগিয়ে শাড়ি পরার পরে দেখলাম আমি উল্টো শাড়ি পরেছি। দেখে আমি আয়নায় দাঁড়িয়ে আমায় দেখছি, আর ইরাত পিছন থেকে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞাসা করলাম, হাসছো কেন? ইরাত বলল, তুমি ঠিকমতো শাড়ি পরতে পারো না। আমি বললাম, হ্যাঁ, দেখো না কত সুন্দর করে শাড়িটা পরেছি। ইরাত তখন আরও হাসতে শুরু করলো আর বলল, আগে কখনো নিজ হাতে শাড়ি পরোনি তাই না? আমি বললাম, সবসময় মিলি আপা আমায় রেডি করে দিত প্রোগ্রামে গেলে, আজকে তো শাড়ি পরাই লাগবে, তাই নিজে প্রথমে চেষ্টা করলাম। এর আগে কখনো নিজ হাতে শাড়ি পরিনি। ইরাত বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এনার শাড়ি পরার সময় অনেক দিন আমার কাছে হেল্প নিয়েছে। ওর শাড়ি পরা দেখতে দেখতে আমি নিজেই এখন বুঝি শাড়ি কীভাবে পরতে হয়। তুমি আমার কাছে আসো, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। যদিও আমার খুব লজ্জা লাগছিল,
যখন আমায় শাড়িটা আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল, একদম শ্বাস প্রশ্বাস ঘন আসছিল, ওর হাতের স্পর্শ যখন লাগছিল কেমন জানি অনুভূতি হচ্ছিল। লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। আহা, পরে মনে মনে ভাবছিলাম যে এত লজ্জা পাওয়ার কিছু নেই, সে তো আমার স্বামী হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করলাম আর কি। শাড়ি পরার সময় আমি এক নজর ইরাতকে দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম। আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশীল করেছে যে এত সুন্দর এবং ভালো মনের একটা বউ পেয়েছি। শাড়ি পরানো শেষ করে ইরাত নিজ হাতে আমায় সাজিয়ে দিলেন। যদিও বিয়ের 3 মাসে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স শিখে নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমি কোর্স করলে ইরাত একজন পুরুষ মানুষও হয়ে অনেক সুন্দর কালার কনস্ট্রাকশন করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়া আছে। তারপর কী যে সুন্দর বিয়ের 2টা দিন কাটলো তা আসলে কাউকে বলে বোঝানো গেল না। কিন্তু যদি কয়েক ঘন্টা আগের কথাগুলো মনে করি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পিছনে ফিরে দেখলাম মিলি আপু আমায় জড়িয়ে ধরে আছে। মা বাবা আর আম্মু আব্বু সবাই নাকি ড্রয়িং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আম্মু আব্বু এসেছেন এবং বাবা মা নাকি কি যেন কথা আছে তাদের সাথে। আমার কোনো আসলে খুশি লাগছে না। ইরাদের বাচ্চা আছে, বাইরে সম্পর্ক আছে, এই ধরনের সত্য নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর কোনো কিছুই ভালো লাগবে না। তাই আমি ভাবলাম বাসা থেকে আজকে আম্মু আব্বু মিলিয়াপা সবাই যাওয়ার পরে ইরাদের সাথে আমি এই ব্যাপারে আলাপ করব। সব সত্যি কথা ইরাদকে আমার জিজ্ঞাসা করতে হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়ার হলো, গল্প গুজব হলো, এরপর সবাই চলে গেল। প্রায় রাত 11টার দিকে আমি আমার রুমে গেলাম, যে দেখলাম ইরাত তার অফিসের কিছু কাজ করছে। আমাদের ব্যাগ গোছানো শেষ। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, বলো। তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়াকে তোমাকে এগুলো কে বলেছে? আমি সত্যিটা জানতে চাই। আমাকে প্লিজ বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটাকে? দেখো রুই, অনেক রাত হয়ে গেছে, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। আর হ্যাঁ, মায়ের প্রসঙ্গ আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আশা করি তুমি বুঝতে পারবে। আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় করবে না, অন্ততপক্ষে এখন। যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো। এখন প্লিজ নিজেও ঘুমিয়ে পড়ো আর আমায় একটু কাজ করতে দাও। ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্ত নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কখনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। ঘুম নেই চোখে। প্রায় আধা ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে। সে বাইরে গেল ঘর থেকে। ফোনটা নিয়ে আসতে আসতে তার যেন চিন্তামাখা মুখ ছিল, তা মুহূর্তেই চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। মুখে খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সে কথাগুলো বিশ্বাস করতে মোটেও ইচ্ছে করেনি আমার। এখন করছে না, কিন্তু ওনার এরকম আচরণ দেখে আর কিছু বলার নাই। নিজের মনকে সান্ত্বনা দেবার মতো কোনো কারণই সে দেয়নি আমাকে। ঘড়ির কাঁটার সময় বেড়েই চলছে। 2টা বাজলো, 3টা বাজলো, এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল। ইরাদের ঘরে আসার কোনো নাম নেই। আমি উঠে উজু করে ঘর থেকে বের হলাম ইরাদকে নামাজের জন্য ডাকতে। দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনও কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, বাবু এখন রাখি, নামাজ পড়তে হবে। আই লাভ ইউ এ লট এবং একদম ভয় পাবে না। আমি সব সময় তোমার পাশে আছি। এই কথাগুলো শুনে আমি আর কিছু শোনার মতো অবস্থায় ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। এসে নামাজ পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছু এক নিমেষে যেন নিঃশেষ হয়ে গেল। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ, আমি কি দোষ করেছিলাম? আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন? আমার পরিবার কি দোষ? প্রথমে মিলিয়ে পা আর এখন আমি। আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে। এমন হতো না, নিজের পছন্দে বিয়ে করেছিল, বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু তার কপালে সুখ সইল না। লোকে আগের থেকে একটা বউ ছিল, এজন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর বাবা মা আমায় দিলেন বিয়ে, কিন্তু একই দেখলাম আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। এই সব কিছু সহ্য করে থাকার ক্ষমতা নেই আল্লাহ পাক। এখন যদি বাড়ি ফিরে যাই সবাই বাবা মা কি কথা শোনাবে যে 2 মেয়েকে বিয়ে হলো, একজনও সংসার করে থাকতে পারলো না। দোষটা
কাটছিল সেটা দেখবে না। সমাজ সবসময় দোষ দেয় মেয়েদের। যেমন দিয়েছিল মিলি আপাকে, এমনি দিবে আমাকে, কে বাবা মাকে। সবার থেকে মিলি আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন যদি আমি ঘরে ফিরে যাই, আমার জন্য বাবা মা নানান ধরনের কথা শুনতে হবে। আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু এরকম লোকের সংসারে কিভাবে করব, যে একজন ভণ্ডলোক, যে একজন প্রতারক, ভদ্রবেশে কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো করে আর কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে। যেরকম একজনকে কেন আমি ভালোবেসেছি, কেন তার সাথে আমার বিয়ে হলো। আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আপনি নাকি যা করেন ভালোর জন্য করেন। এখন ভালোই কি হচ্ছে আল্লাহ পাক? আপনি আমাকে পথ দেখান, আপনি আমার সাহায্য করুন। নামাজ শেষ করতেই ইরাত ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কি আমার বউটা উঠে গেছে? আমি বললাম, হ্যাঁ। সে বলল, ঘুম কেমন হয়েছে? তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ভালো। তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না একদম। সে যেন ভুলেই গেছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাত বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা হয়ে যাব। আমি আর কিছু বললাম না। ব্যাগগুলো চেক করলাম, সব ঠিকঠাকভাবে নিয়েছি কিনা দেখলাম। হ্যাঁ, সব ঠিকঠাকভাবে গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মু ফোন দিল। তিনি বললেন, আমি যেন বেগুনি আর হলুদ হলুদ একটা শাড়ি পরি। নতুন ঘর, নতুন সংসারে পা রাখলে হলুদ আর বেগুনির রাস নাকি ভালো। আরও কিছু টুকিটাকি কথা বলে আমার সাথে ফোনটা রেখে দিল। আমার মনে মনে হাসলাম, যার স্বামী তার নিজের না, তার আবার কিসের সংসার, কিসের ঘর। 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে। সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুইজন। এর মাঝে ইরাদের দিকে একবারও তাকায়নি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ সুন্দর। সে একা এরকম এক মুহূর্তের জন্য কত অপেক্ষা করছে সারা জীবন। অন্য সময় হলে আমি অনেক বেশি খুশি হতাম। এরকম রোমান্টিক একটা আবহাওয়া আর ভালোবাসার মানুষটা পাশে, কি অদ্ভুত ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করছে? এখন পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি না, কিন্তু আর চোখে দেখছি সে তাকাচ্ছে আমার দিকে। কাঁচের গ্লাসটা খুলে দিলাম। ঝিরঝির বৃষ্টি এসে আমার মুখে পড়ছে। কিছুটা শান্তি পাচ্ছি। হঠাৎ সে বাংলা পুরনো গান ছাড়লো। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে। বাকি সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধারে। জানো রুহি, এই গানটা পুরো আমার মনের কথা বলছে। যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়াটা জান্নাত, আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। তোমায় যখন প্রথম দেখেছিলাম না, সেদিনে আমি তোমার প্রেমে পড়েছিলাম। অনেক ভালোবাসি তোমাকে। তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেড়েই চলছে। সে আবারও বলল, রুহি, একটা জিনিস খেয়াল করছো? তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি। তখন তাকিয়ে দেখলাম, হ্যাঁ, সেও বেগুনি কালারে একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদ শাড়ি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে ইরাত গাড়ি থামালো, বলল, তুমি বসো, আমি আসছি 2 মিনিট। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পর সে ফিরে এসে কতগুলি বেলি ফুল নিয়ে আমাকে বলল, তুমি এগুলো তোমার মাথায় পরো, তোমাকে বেলি ফুল পরলে অনেক সুন্দর দেখায়। ফুলগুলো পরলাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন নতুনভাবে দেখছে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা। তার এমন চাহনি দেখে মনে হচ্ছে, মানে বলছি, এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক আসে কিভাবে ইরাত? একটু পর ইরাত আমার দিকে তাকিয়ে দেখছে। আমি বুঝেও না বুঝার ভান ধরে একবার বাইরের দিকে তাকাই, না হয় গান পাল্টাই। এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। রুহি, তোমার জন্য একটা সারপ্রাইজ। জিজ্ঞাসা করবে না কি সারপ্রাইজ? যা দেবার তো সকলে দিয়ে দিয়েছে, মনে মনে বললাম। কি সারপ্রাইজ? একটু পরেই দেখতে পাবে। তাহলে বলারই বা কি দরকার ছিল? কিছু বললে? না, কিছু না। ইরাত মিটমিট করে হাসছে। কিছুক্ষণ পর আমরা ঢাকা কাউন্টমেন্ট পৌঁছে গেলাম। একটা সুন্দর বাড়ির সামনে গাড়ি থামালো। ওয়াচম্যান এসে ইরাতকে সালাম দিল। বুঝলাম হয়তো এখানেই আমরা থাকবো। বাড়ির নেমপ্লেটটা তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাড়ির নামটা রুহি ম্যানশন। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। অনেকগুলো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল। ইরাদের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালাম। বাসর রাতে বউকে গিফট দিতে হয়, আমি তোমায় কোনো গিফট দিইনি। তুমিও কিছু চাওনি। সেদিন তোমাকে গিফট
এই জন্য দেইনি, কারণ বাড়িটা আমি প্যাকেট করে তো তোমার হাতে দিতে পারবো না তাই। এভাবে তাকিয়ে আছেন কেন ম্যাডাম? এটা আপনার বাড়ি। এই যে নিন কাগজপত্র আর আপনার গেটের চাবি। আমি বাড়ি কেন? তুমি বাড়ি না, বাড়িটা তোমার। এখন আমার বউটা যদি আমাকে পারমিশন দেয় তাহলে কি আমরা ভেতরে যেতে পারি? তার হাত থেকে কাগজ আর চাবিটা নিয়ে বললাম, জি ভেতরে চলুন। রহিম ব্যাগগুলো ভিতরে নিয়ে রাখ। আচ্ছা স্যার, নিত্যাসী। রুহি, এখন 1 মিনিট দাঁড়াও, তুমি এভাবে ভেতরে যেতে পারবে না। চোখটা বন্ধ করো। কেন? আহা, করো তো আগে, চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করতে ইরাদ আমায় কোলে তুলে নিল। আল্লাহ আল্লাহ, কি করছো? ছাড়ো। ছাড়বো না, ছাড়ার জন্য তো বিয়ে করিনি। আমি চাই না আমার বউটা কষ্ট করে হেঁটে ভিতরে যাবে, তাই কোলে নিয়েছে। আর আমার বউ নিজের বাড়িতে প্রথমে যাবে, এজন্য তাকে হেঁটে যেতে দিব না। সে নিজেই বাড়ি এসেছে, তাই সে রানীর মতো ভিতরে যাবে। আমি হেঁটে যেতে পারবো, ছাড়ো। হ্যাঁ পারবে, তবুও আমি তোমাকে দিব না। ম্যাম, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার, আর আমার দায়িত্ব আমি যথেষ্ট অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাই কোনো কথা হবে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার নাটক দেখে, আর ভালো লাগছে না। বিরক্ত লাগছে। বাড়ির ভিতরে এক এক করে ও আমায় নিয়ে প্রবেশ করছে। আমি যেন আমার ডায়েরির পাতায় লিখে প্রতিটা স্বপ্নকে সত্যি হতে দেখেছি। অর্থাৎ বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে যেমনটা আমি আমার স্বপ্নে দেখতাম, যেমনটা আমি সবসময় ভাবতাম। বাড়ির একদম আমার মতো মতো হয়েছে। নিজের অজান্তে বলে উঠলাম, তুমি কিভাবে জানলে আমার পছন্দ? আমি ঠিক বুঝতে পারছি না। সব ক্রেডিট মিলিয়াপার। মিলিয়াপা আমাকে সাহায্য করেছিল আপনার ডায়েরি দিয়ে। এখন এসব বাদ দিয়ে বলুন তো, আপনার কি পছন্দ হয়েছে নাকি ডেকোরেশনে কোনো চেঞ্জ করাবো? না না, সব অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার, ধন্যবাদ। এখন নামি? নামবে কোত্থেকে? তোমার কোল থেকে নামাও। ও হ্যাঁ, রুহি, তোমার জন্য তো কোনো ওজনই লাগলো না আমার কাছে। আজ থেকে খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে তোমার। আমার ওজন কি কম মনে হয়? হ্যাঁ, অনেক কম। এর সাথে কথা বাড়ানোই ইচ্ছে আমার হচ্ছে না, তাই চুপ করে রইলাম। যত সব ঢং। আচ্ছা, আমার রান্না করতে হবে। রান্নার জিনিসপাতি আনা লাগবে, আনিয়ে নিন। জি ম্যাডাম, আপনার সব জিনিসপত্র হয়তো 1-2 ঘন্টার ভিতর চলে আসবে। আমি আগে কল দিয়েছি, কিন্তু আজকে লাঞ্চ আর ডিনার বাইরে করব। কোনো কাজ করার দরকার নেই তোমার। এমনিতে পুরো 1 সপ্তাহ জুড়ে অনেক ধকল গেছে তোমার উপর। আজকে শুধু রেস্ট। জোহরের আজান দিচ্ছে, আমি তাহলে নামাজটা পড়ে নিই। তুমিও পড়ে এসো। হ্যাঁ, আমিও যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, তারপর ঘরগুলো আবার ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো লাগছে, একটা শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে আমার স্বামী শুধুই আমার এতটা কেয়ার করে, এতটা ভালোবাসে। সব কি বানোয়াট হয় নাকি? তাই বুঝতে পারছি না। ইরা চলে আসলো নামাজ পড়ে। হঠাৎ করে খুব মাথা ব্যথা আর ঘুম আসতে শুরু করলো। বুঝলাম না এমনটা কেন হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে তাকাতেই পারবো না। ইরা তো আমাকে দেখে বুঝতে পারলো আমার বোধহয় ঘুম হচ্ছে। সে বলল, রুহি, তুমি একটু ঘুমাও, খাবার তো এখনো আসেনি, তুমি একটু রেস্ট করো, ভালো লাগবে। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ। সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে দেখলাম ইরাদও বেডরুমে বসলো, হাতে পেপার নিয়ে এসেছিল, বোধহয় পেপার পড়বে। আমার তো চোখ এক রাজ্যের ঘুম ধরছে, সেজন্য গভীর ঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যা 6টা 45-এ। হাতে মোবাইল নিয়ে দেখলাম, দেখে একদম চুপ। এক নিমেষে সব ঘুম উড়ে গেল। ওপাশে ফিরে দেখি ইরাদ আমার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, আমাকে ডাকেননি কেন? পুতুলের মতো বউটা আমার ঘুমালে অনেক বেশি সুন্দর লাগে, তাহলে উঠাবো কেন? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। এসে নামাজ পড়ে দেখলাম ইরাদও নামাজ পড়তে বাইরে গিয়েছে। আমি হেঁটে হেঁটে ব্যালকনি গেলাম। আশেপাশে বিল্ডিং ভরপুর, কিন্তু পশ্চিমে একটা খোলা মাঠ আছে, আর আমাদের ব্যালকনির ভর্তি বেলি, রজনীগন্ধা, সন্ধ্যামালতী আর গোলাপ ফুলের গাছ। গাছগুলো আমার অনেক বেশি পছন্দ। ইরাদ ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো করে সাজিয়েছে। মানুষের মনে একটা আর বাহিরে একটা শুনেছিলাম। কিছু কিছু মানুষ তো দেখেও ছিলাম, কিন্তু ইরাদের মতো এরকম আগে দেখিনি। এসব ভাবতে ভাবতে গাছগুলোতে পানি দিলাম। এহেম এহেম, শুধু গাছগুলোকে খাবার দিবেন ম্যাডাম, নিজে খাবেন না? পিছন ফিরে দেখলাম ইরাদ এসে পড়েছে। জি, একটু পরে খাচ্ছি। পরে মানে? একদম না। সেই সকালে খেয়েছো, আবার বলতেছো পরে খাবে? এখন চলো, আমি খাবার ওভেনে দিয়ে আসছি। টেবিলে গিয়ে দেখলাম খাবার একটাও আনপ্যাক করা হয়নি। ইরাদের দিকে তাকালাম, তুমি খাওনি? না, আমি আসলে একা একা খেতে পারি না, আর তুমি ঘুমাচ্ছিলে এজন্য খাইনি। আমাকে ডাক দিলেই পারতে। আচ্ছা থাক, এখন ওগুলো বাদ দাও, এসে খেয়ে নাও, খুব ক্ষুধা লেগেছে আমার। ব্যাস,
খাবার সময় ইরা টুকটাক কথা বললো, আমি হ্যাঁ নাতে জবাব দিলাম। তারপর খাওয়া শেষে আমি বললাম, তুমি রেস্ট নাও, আমি একটু কিচেন থেকে টুকটাক কাজ সেরে আসি। ও বোধহয় রুমে চলে গেছে। আমি টুকটাক কাজ শেষ করে রুমে যাব, তখন দেখি ইরাত সোফায় বসে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসছে। আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি আর নিজের অজান্তে ভালো লাগছে ওর দিকে তাকিয়ে। এমন সময় ওর ফোন বাজছে আমাদের বেডরুমে। আমি দেখলাম স্ক্রিনের নাম লেখা মায়া। মনটা আবার খারাপ হয়ে গেল। আবার কিচেন রুমে চলে গেলাম। প্রায় 10 মিনিট পর ইরাদ আমায় বলে, একটু বেরোচ্ছি, নিজের খেয়াল রাখো। চাবিটা বেডরুমে আছে। আমি দরজা লক করে গেলাম। সে আমার জবাবের অপেক্ষা না করে বের হয়ে গেল। এভাবে দিন কাটতে থাকলো। ইরাদ একজন আদর্শ স্বামী হবার অনেক চেষ্টা, মাঝে মধ্যে আমাদের সম্পর্ক আগে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু আমি আমার দিক থেকে অনেকটা দূরত্ব রাখার চেষ্টা করি। প্রায় 4 মাস পার হয়ে গেছে আমাদের বিয়ে। এর মাঝে প্রায় রাতে মায়া ফোন করে। জিনিসটা আমার একদম ভালো লাগে না। যখনই মায়া ফোন করে, ইরাত সারা রাত কথা বলে অন্য ঘরে গিয়ে। আমি অনেক কান্না করি। ইরাত দেখে না, কেউ দেখে না, কেউ জানে না। শুধু আমার মনের কষ্ট আমি জানি আর আল্লাহও জানে। আমার কাছে বিয়ের পরবর্তী এই সময়গুলো অনেক মূল্য ছিল। এই মূল্যবান সময়গুলো আমি অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম, কিন্তু এমন স্বামীর সঙ্গে কী বা সুখ পাবো? ইরাদ আমার অনেক যত্ন করে, মাসে 2বার পার্লার যায়, শুক্রবার নিজে হাতে রান্না করে, আমার কাজে সহযোগিতা করে, সবই করে। কিন্তু আমার মনে শান্তি নেই, কারণ স্বামী তো আমার একার না। মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় 8-10টা কাপেলের মতো একসাথে ঘুরতে বেরোবো, সবার মতো করে মনের 2টা কথা বলি। একসাথে আকাশের চাঁদ দেখি। ইরাদের আচরণ আমার প্রতি এত সুন্দর, মনে হয় সব ভুলে যাই, কিন্তু পরক্ষণে মায়ার কথা, মায়ার করা ফোনগুলো, মায়া যখন ডাকে তখনই হন্তদন্ত করে বের হয়ে যাওয়া, এসব কিছুতেই যখন মনে পড়ে, তখন এসবের ইচ্ছে মরে যায়, মনে হয় নিজেই মরে যাই। এই জন্য তো প্রয়োজন ছাড়া বিয়ের 4 মাস চলে, তারপরেও তার সাথে কোনো কথা বলি না। অনেকদিন বাবা মায়ের সাথে দেখা হয় না, মিলি আপার সাথেও না। সবার সাথে খুব মনে পড়েছে। দেখি ইরাতকে বলবো যে 2 দিন বাবার বাড়িতে আসি। ইরাত ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দেখো সোনা, তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। তো আমি পারলে তোমার সাথে প্রতিদিন থাকতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আমাকে কিছুদিন সময় দাও, তুমি তো সুস্থ হয়ে গেছো। আমি কালকে তোমার সাথে দেখা করে আসবো। লাভ ইউ। তোমার রুহির সাথে এই ব্যাপারটা আমি তাড়াতাড়ি শেয়ার করবো, তুমি চিন্তা করো না। আমাকে ছাড়া আর বেশি দিন তোমার থাকা লাগবে না, রুহিকে পাঠানোর ব্যবস্থা আমি করছি। কথা শোনা মাত্র আমার মাথায় একদম চক্কর দিয়ে উঠলো। তাহলে কি ইরাত আমাকে ডিভোর্স দিবে? আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করিনি। নিজের মতো থাকি, তার প্রতিটা প্রয়োজনে খেয়াল রাখার চেষ্টা করি। কোনো প্রকার তার সব কিছুই মেনে নিয়েছি, কারণ বাবা মা আর কষ্ট দেওয়া যাবে না। একবার অনেক বেশি কষ্ট পেয়েছে, যদি এখন আবার আমার জন্য একই কষ্ট পায়, তারা তো এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছোটো মেয়ের ডিভোর্স কীভাবে তারা সহ্য করবে? আমি এখন কি করব? আল্লাহ পাক আমাকে পথ দেখান। একটু পরে ইরাত ঘরে আসলো। রুহি, অনেক দিন হলো তুমি তোমার বাবার বাড়ি যাও না, একটা কাজ করো, কালকে বাবার বাড়ি চলে যাও, কিছুদিন বেরিয়ে এসো। কেন? কোথায় যাবে তুমি? হ্যাঁ, একটু কাজ আছে, তুমি 4-5 দিনের জন্য যাও, আমি ফিরে তোমাকে বাড়ি নিয়ে আসবো। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর রুমে আসলাম, দেখি ইরাত সব প্যাকিং অলরেডি করে ফেলেছে। আমি কিছু বললাম না, নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। ইরাত পারতো এক্ষুনি আমাকে বলে দিতে কথাগুলো, সে আসলে কী চাচ্ছে। 12টার দিকে ইরাতের ফোনে যথারীতি কল আসলো। সে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। আমিও তার পেছন পেছন গেলাম, দেখি সে কি বলে। হ্যাঁ দোস্ত, এই দিনটার জন্য আমি যে কত বেশি অপেক্ষা করছি তোকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি মায়া কালকে বউ সাজবে। আমি মায়াকে বউয়ের সাজে দেখব। তুবা সমাজে স্বীকৃতি পাবে, বাবার পরিচয়ে বড় হবে। হ্যাঁ, রুহি এসব জানানো হয়নি এখনো, কিন্তু জানিয়ে দিব। আগে বিয়েটা হোক, এরপরে না হলে এসব মেনে নাও নিতে পারে। ওর জন্য অনেক বড় একটা ধাক্কাও হতে পারে। তাই সব ঠিকঠাক হবার পরে ওকে জানাবো আমি। আচ্ছা দোস্ত, এখন ঘুমাতে যাই, আজকে অনেক ঘুম পাচ্ছে। সব মিলিয়ে ইরাদের কথাগুলো একত্রিত করতে বুঝতে পারলাম ইরাদ কালকে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে, আর আমাকে বাবার বাড়ি এজন্য পাঠিয়ে দিতে যাচ্ছে। না আর না, এভাবে আসলে কারো সাথে থাকা যায় না। আমি একসাথে সতীনের সংসার করতে পারবো না। যা হবার ইরাদকে ডিভোর্স দিয়ে দিব। ইরাদ আজকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ল। তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক দিন পরে একরকম শান্তির ঘুম, টেনশনমুক্ত ঘুম দিতে পেরেছে। আর
আমার আজকে আবার ঘুম নেই। ঠিক ৪ মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম কাটিয়েছিলাম, আজ ঠিক তেমন আর একটা রাত কাটছে। পাহাড়ের মতো কী যেন মনে হচ্ছে আমার বুকের ভিতর চাপা দিয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। এই ৪ মাসের সংসারে জীবন সমাপ্তি আজকে ঘটতে যাচ্ছে। কাল থেকে আমি আর ইরাতকে পাবো না। আর ইরাতকে এখনও এত কাছ থেকে দেখা হবে না। আমি মানি ইরাত মন থেকে গ্রহণ করে নিতে পারেনি কখনো। কিন্তু শত হলেও ও তো আমার স্বামী। কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা। কাল থেকে হয়তো এই বাঁধন ছুটে যাবে। কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাবে। সারা রাত জাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে, ঘরগুলো ঘুরে দেখলাম। ইরাদের কিছু ছবি তুললাম আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম। ভোরের আলো ফুটলো, চারিদিকে আজান দিচ্ছে। অজু শেষ করে মতো নামাজ আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এরপর থেকে এই ঘরটায় হয়তো মায়া থাকবে। ইরাদের দায়িত্ব ছিল আমি। ভালোবেসে তো ছিল মায়া। আমি তো কখনোই তার ভালোবাসা ছিলাম না। হয়তো কয়েকদিন পর আমাকেও ভুলে যাবে। ইরাত এই কয়েক মাসে একজন ভালো স্বামী হবার অনেক চেষ্টা করছে। এজন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি। তা- আর প্রত্যেকটা জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে। হয়তো আলাদা ইরাদের আছে মায়ার মধ্যে, আমার মধ্যে নেই। এজন্য হাজার চেষ্টা করার পরও সে আমার হয়নি। ইরাদের পছন্দের খিচুড়ি আর ডিমবাজি করলাম শেষবারের মতো। আমার হাতের রান্না এই তো খাবে আজকে। তাই আমার পছন্দের খাবার তৈরি করলাম। দেখি ৭টা বাজে, ইরাত ঘুম থেকে উঠে গেছে। আরে রুই, তুমি কষ্ট করে নাস্তা বানালে কেন? আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে খেয়ে নিব। তুমি তাড়াতাড়ি তৈরি হয় না। মনে মনে বললাম, এত তাড়া আমাকে বিদায় করার জন্য? যাক, তুমি যেভাবে সুখী আমিও সেভাবেই সুখী। ইরাত প্রায় ১ সপ্তাহ আগে আমার একটা লাল শাড়ি এনে দিয়েছিল। আজকে সেই শাড়িটা বেনারসিটা পরলাম। শেষবারের মতো বউ সেজে নিই। মনে মনে হাসলাম। আজ নিজের ঘর থেকে শেষবারের মতো চলে যাচ্ছি। আমার স্বামী আমায় বিদায় দিতে যাচ্ছে, অথচ সে সত্যিটা অমাক্স বলছে না এখনো পর্যন্ত। কেন ইরাত সত্যিটা বলছে না? আমার চোখের দিকে তাকিয়ে কি সত্যি বলার সাহস নেই তোমার? নাকি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে এজন্য বলছো না? আচ্ছা রুহি, আজকে তোমাকে নিজে হাতে খাইয়ে দেই? আমি খেতে পারবো। আমি খাইয়ে দেই না প্লিজ? আচ্ছা ঠিক আছে। জানো রুহি, তোমার হাতে জাদু আছে। তোমার হাতের রান্না ছাড়া এখন মনে হয় আমি কিছুই খেতে পারি না। একটা স্বাভাবিক হাসি দিলাম, কারণ কিছু বলার নেই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাব, অমনি ইরাত বলল, দাঁড়াও, তুমি হেঁটে হেঁটে কেন বের হবে আমি থাকতে? আমি তোমায় কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত যাব। আমি হেঁটে যেতে পারবো, আমাকে কোলে নিতে হবে না। কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দিতে পারবো না। প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে একত্রে বের হলাম। ইরাদ আমায় বাড়ি পৌঁছে দিলেন। গেটের সামনে মিলিয়াপা আব্বা দাঁড়িয়ে আমাদের ভেতরে নিয়ে যেন। ইরাদকে তারা ভেতরে আসতে অনেক করে বললেন, কিন্তু ইরাদ বললেন যে তার একটা জরুরি কাজ আছে, এজন্য সে আসতে পারবে না। এর পরের বার ইনশাল্লাহ আসবেন। বাড়ির ভিতরে ঢুকছি, চাচি মামি সবাই চলে এসেছে আমাকে দেখার জন্য, কেমন আছি এসব কিছু জানার জন্য। সবাইকে হাসি মুখে বললাম ভালোই। সবাই খুব খুশি। সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছিস। আমার ভাগ্য খুব বেশি ভালো। আমি যেন জামাইটা সামলে রাখি, ভালো থাকি। এসব কথাগুলো শুনলাম, মনের ভিতরে আরও খারাপ হয়ে গেল। বুকের ভিতরটা চিনচিন ব্যথা করতে লাগলো, কারণ আমার স্বামী আজ অন্য স্বামী হবে। সারাদিন পর আত্মীয় স্বজন সবাই চলে গেলে আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় মিলিয়াপা পিছন থেকে এসে আমার একটা গালে চুমু দিয়ে বললেন, এই যে আমার ছোট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বলতো। আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম যে, মিলিয়াপা, ইরাদ তো আমায় ভালোবাসে না, ইরাদ অন্য কাউকে ভালোবাসে। সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এই কথাটা যেন এমিলিয়া আপা দাঁড়ানো থেকে মাটি সরে গেল। কি বলছিস তুই? আমি এটা বিশ্বাস করতে পারি না। ইরাদ তো এই ধরনের ছেলে না। ও তো অনেক ভালো ছেলে। না আপা, তুমি বিশ্বাস করো, এটাই সত্যি। আমি এটা আরও ৪ মাস আগেই জেনেছি, বিয়ের ঠিক ২ দিন পর। কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কের কথা, বাবা মা একবার কষ্ট পেয়েছে আর এসব সহ্য করতে পারবে না। আমার কান্না দেখে মিলিয়াপা জিজ্ঞাসা করলেন পুরো কাহিনী। আমিও বলে ফেলতে বাধ্য হলাম, কারণ আপার থেকে কোনো কথা লুকায়নি। আর এখন লুকিয়ে কী বা লাভ? কয়দিন পরে তো সবাই জানতেই পারবে। তাই মিলি আপাকে আজকে সব বলে দিলাম। কথাগুলো শুনে আপার
চোখ দিয়ে অনবরত পানি কিভাবে সহ্য করেছে আমার ছোট বোনটা। তুই আর কান্না করিস না প্লিজ রুই, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ইরাত এরকম কিছু করতে পারে না, কারণ ইরাত তোকে অনেক বেশি ভালোবাসে। ও নিজে আমাকে অনেকবার বলেছে যে ও তোকে অনেক বেশি ভালোবাসে। রে তুই ভুল বুঝছিস। ইরাতকে একবার ফোন দে। আপা থাক। কেন থাক, একবার ফোন দে। আমি কথা বলবো, মুখে বললে তো ডিভোর্স হয়ে যায় না। আর তাছাড়া ওই রকম কিছু করতে পারে না। মগের মুল্লুক পেয়েছে নাকি আমার বোনকে। তুই ফোন দে। আর আমি যতটুকু বিশ্বাস করি এখানে কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে, তাই তো কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলা সব থেকে বেশি বুদ্ধিমান কাজ। তুই তোর জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছিস, অনেক বড় ভুল করছিস। তার আগে কথাবার্তা ক্লিয়ার করা দরকার ছিল। তাই এখন আর দেরি না করে প্লিজ বোন, আমার একটা ফোন কর। ইরাদকে ফোন দিলাম, ইরাদের ফোন বন্ধ। এরকম করে একদিন 2 দিন। প্রতিদিন আমি ফোন করি সকাল বিকেল, কিন্তু কখনো ফোন খোলা পাই না। আমার শ্বশুর বাড়িতে আব্বা আম্মা গেলেন খোঁজ নিতে। তারা বললেন ইরাদ বাসায় নেই। আমার শ্বশুর শাশুড়ি একই টেনশনে পড়ে আছে যে ইরাদ কোথায় গেল, ওর কোনো খোঁজ খবর নেই। আমি আমার শাশুড়িকে বললাম, মা মায়ার কোনো খোঁজ খবর নিয়ে দেখবেন কি। মা খোঁজ নিয়ে দেখলেন মারা পুরনো বাড়িতে থাকে না, নতুন বাড়িতে থাকে। তার নাকি বিয়ে হয়েছে, কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজ খবর কারো কাছে নেই। সবাই চিন্তা করছে ইরাদ কোথায় গেছে, ইরাদের কি হলো। কিন্তু আমি জানি ইরাদ নিশ্চয় মায়াকে নিয়ে আলাদা কোথাও চলে গেছে। এভাবে করে প্রায় 2 মাস কেটে গেছে। আমি একটা নতুন চাকরি নিয়েছি, কারণ বাবা মার উপর বোঝা হয়ে থাকতে ভালো লাগছে না। আর তাছাড়া আমার শিক্ষিত করেছে, লেখাপড়া করেছে, এজন্য ভাবলাম অন্তত নিজের খরচাটুকু নিজে সামলানো উচিত। আজকে অফিসে যাব না। না, আজকে অফিসে যাব না। কেন, ছুটি নিয়েছিস, শরীরটা খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, আমি অফিসে যাই। আর মা বাবা আজকে ফুপির বাসায় যাবে, সাবরিনাকে ছেলেদের পক্ষ দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই হয়ে এসো। হ্যাঁ, আমরা সবাই সন্ধ্যার পর ফিরে আসবো। দুপুরের পরে খাওয়া দাওয়া করে উঠছি, তখন দেখলাম যে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা 3বার বাজার পর আমি রিসিভ করলাম। অচেনা নাম্বারে সাধারণত আমি রিসিভ করি না। ফোনটা রিসিভ করার পর দেখলাম যে একটা মেয়ে কণ্ঠ আমাকে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। রুই বলছেন? জি, আমি রুই। আপনি কে? আমি মায়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। কলিজার ভিতর একদম ধক করে উঠল। মায়া আমাকে কেন ফোন দিল হঠাৎ করে? ইচ্ছে করছে ইরাদের ব্যাপারে জানতে, তাই আমি ফোনটা রাখলাম না। বললাম, জি বলুন, কি বলুন। মায়া বলল যে আপনি আসুন, আপনার সাথে দেখা করতে হবে, কিছু কথা বলতে হবে। আর হ্যাঁ, আচ্ছা থাক, আপনি আসুন, আসার পর কথা হবে। কোথায় আসবেন? আমি স্কয়ার হসপিটালে চলে আসেন, আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি। আর হাসপাতালে তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি হাসপাতালে তাড়াতাড়ি করে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা রুমে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি রুহি না? আমি বললাম, হ্যাঁ। যে আমি রুহি, আমি মায়া। জি বলুন, আপনি আমাকে হাসপাতালে ডেকেছেন কেন? ইরাদের অ্যাক্সিডেন্ট করেছে পুরো 2 মাস আগে। আমার তো শুনে সাথে সাথে কলিজার পানি শুকিয়ে গেল। খুব বেশি খারাপ লাগতে থাকলো। অ্যাক্সিডেন্ট করেছে মানে? হ্যাঁ, 2 মাস আগে যেদিন আমার বিয়ে ছিল। তাহলে ইরাদ আর আপনার বিয়ে হয়নি? আমার আর ইরাদের বিয়ে? আমার কেন ইরাদের সাথে? ও তো আমার ভালো বন্ধু। ও আমাকে যদি সাপোর্ট না করতো, আজকে আমি একটা সাধারণ সুখী জীবন ফিরে পেতাম না। আমার বাচ্চা একটা বাবার নাম পেত না। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আমাকে সব খুলে বলবেন প্লিজ? হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আপনি ইরাদের কাছে চলুন। ইরাদ পুরো 2 মাস কোনো জ্ঞান ছিল না, এজন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি। আর তাছাড়া আমার মনে হয় আপনার শ্বশুর বাড়িতে এই ব্যাপারটা জানানো ঠিক হবে। আমার সব কিছু তো তালগোল পাকাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না যে মায়া কি বলছে, আমি কি বললাম। আচ্ছা ঠিক আছে, ইরাদের সাথে দেখা করি। হ্যাঁ রুহি, একটা কথা জানেন, ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এই ভুল ধারণা রাখবেন না যে ইরাদের মনে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে বা থাকতে পারে। কথাটা শুনে আমার চোখের পানি পড়তে লাগলো। ঢুকে দেখি ডক্টর ইরাদকে এক্সামিন করছে, কিন্তু সে অচেতন। কান্না এসে গেল ইরাদের অবস্থা দেখে। নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। মায়ের অবস্থাও কেমন এখন? ডাক্তার ইমপ্রুভিং, তবে উনি বারবার রুহি বলে যাচ্ছেন অচেতন অবস্থায়। আমার মনে হয় ওনার এখন তার পাশে থাকা উচিত। রুহি, আমি রুহি, ওনার ওয়াইফ। ডক্টর এখানে থাকেন, তাহলে উনি জলদি সুস্থ হয়ে যাবেন। ইরাদের হাতটা ধরে কিছুক্ষণ বসে রইলাম। কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। ইরাদ হাতটা ধরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো বসে রইলাম। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো কেবিনে, এসে আমাকে সালাম দিল। মায়াকে বলল, ভাবি সব জানিয়েছো? মায়া, পুরোটা না, ছেলেটা। তবে চলো, এখন ভাবির সব জানা দরকার। মায়া, হ্যাঁ রুই, একটু আসো আমাদের সাথে। আমরা হাসপাতালের বাইরে ক্যান্টিনে বসলাম। অভি, ভাবি আমি অভি, মায়ার হাজবেন্ড আর ইরাদের ছোটোবেলার ফ্রেন্ড।
আমাদের বিয়ের সময় আমি জার্মানিতে ছিলাম, তাই বিয়েতে আসতে পারিনি। মায়া, রুই, তুমি কেন মনে করেছিলে আমি ইরাদকে বিয়ে করব? আমি ওদের দুজনের প্রথম থেকে সব জানালাম। মায়া, রুই, তাহলে শুনো, নিজের পছন্দ মতো একটা ভণ্ড প্রতারক ছেলেকে বিয়ে করেছিলাম 4 বছর আগে। তার ব্যবসায় ছিল ভালো করে ঘরের মেয়ের বিয়ে করে তাদের একটা টাকা পয়সা হাতিয়ে নেওয়া। এসব যখন জানতে পারলাম তখন আমার বিয়ের 1 বছর পার হয়ে গেছে। আমার বাবুর 1 মাস বয়স তখন। এসব কথা শুনে বাবা সহ্য করতে না পারে উনি হার্ট স্ট্রোক করে মারা গেলেন। এই প্রতারককে আমি এসব করে ডিভোর্স দিয়ে দিলাম এবং শুনতে পারলাম তোমার আপা নাকি তাকে জেলে পাঠিয়েছে। রুই, মিলি আপা কেন? মায়া, তার কারণ মিলে আর আমার এক্স হাজব্যান্ড একজনই। তাকে টাকা পয়সা সব দেওয়ার কারণে আমার অনেক কষ্ট হয়েছিল। আমার বাবার ভিটে বাড়ি ছাড়া বাকি যা যা ছিল সব ব্যবসায় লাগাবে বলে এই ভণ্ড লোকটাকে যা দিয়েছিল তা আসলে কিছুই লাগায়নি। আমাদের টাকা পয়সা নিয়ে পুরো নিঃস্ব করে দেয় আমায়। এখন ছোট একটা বাচ্চার মা আর আমি। আমার মা বাবাও একজনও নেই। এই অবস্থায় চলতে খুব বেশি কষ্ট হয়। তারপর কোনো রকমে যাচ্ছিলাম। কিন্তু বলে না, যার কপালে সুখ নেই তার কপালে সুখ আসে না। আমার বাচ্চাটার ক্যান্সার ধরা পড়ে। না পেরে ইরাদকে সব বললাম। ইরাদ আমার ভাইয়ের মতো সাপোর্ট করলো, আমার বাচ্চার ট্রিটমেন্ট করলো। আর ইরাদ রাত্রে কথা বলতো আমার বাচ্চাটার সাথে। বাচ্চাটা ওকে মামা বলতো, আর বলবেই না বা কেন আমি জানি না। আমার আপন ভাই থাকলে আমার জন্য কতটুকু করতো, কিন্তু ইরাদ যা করেছে তা আসলে বলে শেষ নয়। অভি আর ভাবি, আমি আগে থেকে মায়াকে পছন্দ করতাম। মানে মায়ার সাথে দুর্ঘটনার পরে আমি মায়াকে বিয়ে করার কথা ভাবলাম। তখন ইরাদ আমাকে বলল বিয়ের কথাটা, এজন্য আমাদের জন্য ভালোই হবে। তারপর মায়া ডিসিশন নিল সে আমাকে বিয়ে করবে। বিয়েটা হয়ে গেল আল্লাহর রহমতে। মায়া, আর তোমার শাশুড়ি আমাকে ভুল বুঝে সবসময়। উনি চেয়েছিলেন ওনার মামাতো ভাইয়ের মেয়েকে ইরাদকে বিয়ে করবে, কিন্তু ইরাদ তোমাকে দেখে পছন্দ করেছিল আর তাই সব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছিল। উনি ভালো মতোই জানতো ইরাদ আর আমি ছোটোবেলা থেকে ভালো বন্ধু। তারপর নিয়েও সব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছে। অভি আর ভাবি, উনি কিন্তু ইরাদের আপন মা নন, সৎ মা। ইরাদের আম্মু মারা গেছিল, তারপর ইরাদের আম্মুর বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বর্তমান আন্টিকে আঙ্কেল বিয়ে করছে। ইরাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগতো। সে মেনে নিতে পারেনি ব্যাপারটা। আর আন্টি কখনো এজন্য ইরাদকে খুব স্বাভাবিকভাবে মেনে নেয়নি। সবাই দেখাতো উনি ইরাদকে খুব ভালোবাসে, কিন্তু আসলে বিষয়টি বানানোই ছিল। মায়া, এর জন্য ইরাদের অসুস্থতার কথা আমি আপনাকে জানালাম, অন্য কাউকে জানাইনি। অভি, ইরাদের আমাদের বিয়ে সেদিন রাতে ও ব্যাক করতে চেয়েছিল আপনার কাছে, কিন্তু আমি আর মায়া ওকে যেতে দেয়নি। বললাম একটা রাত তো থেকে যা। পরের দিন সকালে রেডি হয়ে সে গাড়ি করে নিয়ে বেরোলো। ঠিক তখনই একটা বড় বাস এসে ওর গাড়িতে ধাক্কা দিল এবং আজকে এই অবস্থা হয়ে গেল। সব কিছু শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি এমন একজন মানুষকে ভুল বুঝেছি, কষ্টে আমার মরে যেতে ইচ্ছা করছে। যেখানে আমার স্বামী আমার জন্য এত কিছু করলো, এত একজন ভালো স্বামী আর মানুষ, আমি কি করলাম? তাকে এভাবে সন্দেহ করলাম, ভুল বুঝলাম। আমার তো উচিত ছিল অন্তত একবার ভেবে থাকে। এসব ভাবতে ভাবতে খুব বেশি খারাপ লাগছিল রুহি। কিন্তু আমাকে ইরাদ একবারও জানায়নি। মায়া, আমি বলেছিলাম না জানাতে, কারণ মিলি আর আমার ব্যাপারটা যদি কোনো ঝামেলা হতো, তাই ইরাদকে বলেছিলাম আগে সব ঠিক হোক তারপর তোমাকে সব জানাতে। তুমি যেদিন রাতে আমার সাথে কথা জিজ্ঞাসা করেছিলে, ইরাদ সেদিনে তোমাকে সব বলতে চেয়েছিল। আমি ইরাদকে বলেছিলাম যে এখন বলার দরকার নেই, ঝামেলা শেষ হলে তোর বউকে আমি সব বুঝিয়ে বলবো। মিলিয়াপা এতক্ষণে চলে এসে পৌঁছানোর আগে মিলিয়াপাকে মেসেজ করেছিলাম যে মায়া আমাকে এখানে আসতে বলছে। মিলিয়াপা পিছন থেকে সামনে এসে বলল, মিলি, মায়া তোমার কোনো দোষ নেই, সব ভুলে যাও। আমিও ভুলে গেছি। আর রুহিকে দেখো, বলেছিলাম না কোথাও ভুল হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলাম। মায়া, অনেক হয়েছে আমাদের জন্য। ইরাদ আর রুহির অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। বিয়ের পরে সময়গুলো খুব সুন্দর হয়, সুন্দরভাবে কাটাতে হয়, এগুলো আজীবন স্মৃতি হয়ে রয়ে যায়। কিন্তু আমাদের জন্য ইরাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল। রুহি, আমাকে প্লিজ মাফ করে দিও। রুহি, না, এতে তোমার কোনো দোষ নেই মায়া, মাপ চাইবো না। অভি, আচ্ছা আমরা এখন ইরাদের কাছে যাই, বেশ অনেকক্ষণ হলো, ভাবি এসেছে, তার এখন ইরাদের কাছে বসা দরকার। কেবিনে যে দেখি ইরাদ জেগে আছে, আমাকে দেখে উঠে বসতে চেষ্টা করলো। রুহি, তুমি উঠো না, রিল্যাক্স করো। ইরাদ, কিছু কথা বলবো। রুহি, আমি সব শুনছি, সব জানি। ইরাদ, আমাকে মাফ করো। রুহি, তুমি কেন মাপ চাইছো? ইরাদ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি না থাকতাম তাহলে তোমার কাছে হয়তো মাপ চাওয়াটাই হতে পারতো না। হয়তো তোমার কাছে মাপ চাওয়ার জন্যই আমি এখনও পর্যন্ত বেঁচে আছি, জানো রুহি। অনেক কাছ থেকে দেখে এসেছি, মৃত্যুকে কাছ থেকে দেখার পর শুধুমাত্র তোমার কথাই মনে পড়তো।
শুধু মৃত্যুর সাথে লড়াই করতে পেরেছি তোমার জন্য, তুমি আমাকে সাহস দিচ্ছো আর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি ভাবছিলাম শুধু একটাই জিনিস, আমার বউটাকে তো আমি ঠিকমতো ভালোবাসতে পারলাম না, আমার বউটাকে আমি কোনো সুখ দিতে পারলাম না, আবার নিজের ঝামেলার কারণে আমার বউ হয়তো কষ্ট পাচ্ছে। রুহি, আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে ফিরিয়ে দিয়েছে। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। ইরাদের চোখের পানি পড়ছে কথাগুলো বলতে। রুহি, আমি তোমাকে অনেক ভালোবাসি। পুরো 18 দিন লাগলো ইরাদের সুস্থ হতে। 18 দিনের মধ্যে একটা এমন যায়নি যে রুই ঘুমিয়ে কাটেছে। ইরাদ প্রায় সুস্থ হয়ে যাওয়ার পরে রুই নির্ঘুম রাত কাটাতো, অনেক টেনশন করতো। মায়া, তুই এখনও সুস্থ হয়ে গেছিস, এবার বাড়ি যা। রুই 3 দিনের জন্য আমার সাথে যাচ্ছে। রুই, কোথায় যাব? এই যে ম্যাডামের চেহারার অবস্থা বানিয়েছেন, আপনাকে ঠিক করতে হবে। রুই, না কিছু না, এমনি ঠিক হয়েছে। মায়া, বললেই হবে? ইরাদ আমাকে অনেক করেছে, এর জন্য আমাদের পাড়া তোমাদের জন্য করা। রুই, মায়া থাক না। মায়া, আরে লাগবে, চুপচাপ আমার সাথে চলো, 3 দিন পর তোমাকে তোমার জামাইয়ের কাছে ফিরিয়ে দেবো, কোনো টেনশন নেই। মায়ার কথায় এত বেশি লজ্জা লাগলো, আমি আশেপাশে তাকাতে পারছিলাম না। বেশ পরে ইরাদের দিকে। ইরাদ, আচ্ছা ঠিক আছে, আমার বউকে নিয়ে যা, 3 দিনের জন্য দিলাম। 3 দিন পর আমাকে একদম লাল টুকটুকে বউয়ের মতো সাজানো হলো। আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজানো হলো। একভাবে বলা যায় আমাদের বাসর রাত। খুব লজ্জা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে অনেক দিন প্রেম করার পর আজ আমাদের বিয়ে হলো। সারাদিন অভি, মায়া আর মিলিয়াপা মিলে আমাদের ঘরটা সাজিয়েছে। আমাকে ঘরে এনে বসানো হয়েছে, যদিও এখনও পর্যন্ত ইরাদের দেখা পাইনি, তবে এখন সবাই আমাকে ঘর থেকে দরজা বন্ধ করে চলে গিয়েছে। কি সুন্দর লাগছে আমার ঘরটা। অদ্ভুত রকমের বেলি আর রজনীগন্ধা দিয়ে ঘরটা সাজানো হয়েছে, আরও কিছু গোলাপি গোলাপ। এত ভালো লাগছে, মনে হচ্ছে ঘরের মধ্যে আছে। এত সুন্দর হবে জীবনটা কখনো ভাবিনি। আল্লাহ আমার সহায় হয়েছেন। আল্লাহ আমাকে আসলে অনেক সৌভাগ্যবতী বানিয়েছেন। আমি অবশ্যই ঘোমটা দিয়ে বসে আছি, এটা আমার মায়ের বুদ্ধি যে আমার ঘুমটা দিয়ে বসে থাকতে হবে। ইরাদ নববধূর মতো আমাকে বরণ করে নেবে। মেয়েটা একদম পাগল, কী যে করব। 10 মিনিট পর ইরাদ আসলো। এহাম এহাম, আমি কি চাঁদপানা মুখটা দেখতে পারি? ঘোমটার আড়ালে দেখা যাচ্ছে না। ইরাদকে এত সুন্দর লাগছে তা বলার মতো না। আমি আসলে অনেক ভাগ্যবান, এত সুন্দর মন ও সুন্দর চরিত্রের স্বামী পেয়েছি। আমার বউটা আমাকে কিছু বলবে না? যার দেখতে ইচ্ছে করে সে যেন নিজেই দেখে নেয়। ইরাদ আস্তে আস্তে আমার ঘুমটা তুলো। মাশাআল্লাহ, আমার বউ অনেক বেশি সুন্দর। একটা আংটি আপনার জন্য, আজীবন এটা পরে থাকো রুহি। মনে হবে আমি সবসময় তোমার পাশে আছি, আমাকে কোনোদিন ছেড়ে যেও না। রুহি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি না থাকলে আমি বেঁচে হয়তো থাকবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। বাজে কথা বলবা না, আমি সব শুনতে চাই না। আর চলে যাওয়ার হলে তো আগেই যেতাম। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর আংটি পরিয়ে দাও। আমি বিছানায় বসা আর ইরাদ হাঁটু গেড়ে বসে আমাকে আংটি পরিয়ে দিল। আমাদের ব্যালকনি খোলা, ঠান্ডা বাতাস বইছে, শীত পড়ছে, ঘরে মৃদু হলো। সব মিলিয়ে একটা স্বপ্ন সত্যি হলো আমার। ইরাদ আমাকে জড়িয়ে ধরলো, হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বললো, সরি রুই, তুমি টাইম নিতে পারো, যখন তুমি ইজি হবে তখনই পারো। পুরো কথা আর শেষ করতে দিলাম না, তার আগেই তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে গেলাম এক নতুন পৃথিবীতে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।